এভাবে চোরের মতো এদিক ওদিক কি দেখছো? পালাতে চাইছো? লাভ নেই, গাড়ি লক করা। আহনাফের এ কথায় অর্ষার প্রাণ পাখি খাঁচা থেকে উড়ে যাওয়ার জোগায়। কিন্তু লোকটা কি অন্তর্যামী? মনের কথা পড়তে পারে? না হলেও সে কি করে জানলো অর্ষা যে সত্যি সত্যি পালাতে চাইছে? পুরানো টেকনিক অবলম্বন করল অর্ষা। ভয়ে কাঁচুমাচু হয়ে তোতা পাখির মতো বলল, দুঃখিত, আমি দেখিনি, সরি, সত্যি আমি খেয়াল করিনি। এই সস্তা শব্দটা বারবার বলবে না তো, বিরক্ত লাগে আমার। কিছু হলেই সরি। অসহায়ভাবে তাকিয়ে থাকে। মানুষ ভুল করলে সরি বলবে না তো কি বলবে? ঘড়ির দিকে নজর পড়তেই সে তড়িঘড়ি করে বলল, আর মাত্র 5 মিনিট আছে, আমার ক্লাস শুরু হয়ে যাবে। আমি এখন যাই। দরজার আনলক করে আহনাব বলল, যাও। অর্ষা গাড়ি থেকে নেমে যায়। কি ভেবে যেন অহনাফও গাড়ি থেকে নামে, কিন্তু সে তো অর্ষার নামটা জানেই না। কি বলে ডাকবে? কোনো সম্বোধন খুঁজে না পেয়ে বলল, এই যে, এই মেয়ে। সেই গুরুগম্ভীর কণ্ঠটি শুনে অর্ষা দাঁড়িয়ে পড়ে। লোকটার রাগ কমেনি। বকবে নাকি এখানে? সে ভীত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আহনাফের কাছে এসে মানিব্যাগ থেকে 100 টাকার দুটো নোট বের করে অর্ষার হাতে গুঁজে দেয়। অর্ষা বিস্মিত কণ্ঠে জানতে চায়, এটা কিসের টাকা? যাওয়ার সময় যাবে কিভাবে? আহিল তো আর আসবে না। আমি তো আর তোমায় নিতে আসবো না। অর্ষা হাসলো, হেসে বলল, কলেজ থেকে বাড়িতে যেতে আমার 200 টাকার প্রয়োজন নেই। 10 টাকা লাগবে মাত্র। সেটাও আমি বন্ধুদের থেকে নিয়ে নেব। এই টাকা আমার লাগবে না। আপনাকে ধন্যবাদ আজ আমায় পৌঁছে দেওয়ার জন্য। কথাটা বলে সে আহনাফের হাতের টাকা গুজে একটি দৌড় দেয়। আহনাফ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে। এবারও মেয়েটির নাম জানা হলো না। নাম যা খুশি হোক, তাতে তার কি? এত বেশি মাথা ঘামানো তো কিছু নেই। তাই সে আর বেশি চিন্তা ভাবনা না করে গাড়িতে গিয়ে বসে। কলেজের বারান্দায় দাঁড়িয়ে এতক্ষণ সবটা দেখেছিল জুই। রেশমি, লামিয়া, আশি আর দিদার। অর্ষার উপরে আসলেই 3 বান্ধবী ওকে ঘিরে ধরে। অর্ষা ভয় পাওয়ার সাথে সাথে চমকেও যায়। রেশমি করুণ কণ্ঠে বলে, কি রে, কতদিন ধরে চলছে এসব? লামিয়া ন্যাকা কান্না করে জিজ্ঞেস করে, তুই এমনটা করতে পারলি অর্ষা? তলে তলে এত কিছু, তাও মাত্র একদিনই? জুই গম্ভীর কণ্ঠে বলে, কি করে বল? তার সাথে আগে থেকেই তোর ভাবটা চলছে না তো? ইয়ে মাবুদ, তুই এমন বিশ্বাসঘাতকতা করতে পারলি? আমাদের ভাগ না দিয়ে একাই নিলি? আবারও ন্যাকা কান্না করে বলল লামিয়া। ওরা একের পর এক জেরা অর্ষাকে করেই চলছে। এদিকে সে ওদের কথা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। আর বোঝারও পূর্বে ক্লাস শুরু হওয়ার বেল বেজে যায়। তাই সবাই একসাথে ক্লাসে চলে যায়। কিন্তু 3 জনের একজনও ওর সাথে কথা বলছে না। প্রতিদিন 4 জন একসাথে এক বেঞ্চে বসলেও আজ 3 জন ব্যাগ নিয়ে 3 বেঞ্চে গিয়ে বসছে। ওদের এমন ব্যবহারে হতাশ হয়ে অর্ষা একাই সেই বেঞ্চে বসে পড়ে। ক্লাসের মাঝে পাশের বেঞ্চে একটা মেয়ে কাগজের টুকরো অর্ষার হাতে দিয়ে ফিস ফিস করে বলল, আশিক দিয়েছে। অর্ষা কাগজটি নিয়ে লুকিয়ে পড়ে। আশিক লিখেছে, ওদের 3 জনের কথা বাদ দিলাম। আমি আর দিদার কি দোষ করলাম? তুই আমাদের কেন জানালি না? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে তার। সেই আর চোখে একবার আশিক আর দিদারের দিকে তাকায়। ওদেরকে বর্ষা চেয়ে আরো বেশি হতাশ দেখলাম। না জানি ওদের না জানিয়ে কত বড় ভুল অর্ষা করে ফেলেছে। কিন্তু সেই ভুলটাই বা কি? ভুলটা কি জানার জন্য ওকে 4টা ক্লাস শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হলো। টিফিনের সময় কেউ অর্ষার সঙ্গে কথা বলল না। মুখ ঝামটা মেরে ক্যান্টিনে চলে যায়। অর্ষা যায় পিছু পিছু। অসহায়ের মতো মুখ করে বলে, না বললো বুঝবো কি করে? কি করছি সেটা বল। দাউ দাউ করে অগ্নির মতো জ্বলে ওঠে জুই। বলো, আহা গো, সোনা গো আমার। এখন ভাজা মাছটাই উল্টে খেতে জানো না? কি করছো তুমি? বোঝো না?
আমি সত্যি বুঝতে পারছি না, বিশ্বাস করো। লামিয়া এবার বসা থেকে উঠে দাঁড়ায়। অর্ষার মুখোমুখি দাঁড়িয়ে দুগালে আলতো করে হাত রেখে কাঁদো কাঁদো হয়ে বলে, জান আমার ময়না পাখি, বল সব মিথ্যে। বল তার সাথে তোর কোনো সম্পর্ক নেই। কার সাথে? এই প্রশ্নে লামিয়া রাগ হলেও সে রাগ সংবরণ করে বলল, আহিলের ভাইয়ের কথা বলছি। বোকাশোকা অর্ষা আকাশ থেকে পড়ল যেন। লামিয়া হাত সরিয়ে অবাক করে বলে, তোরা এতক্ষণ ওনার কথা বলছিলি? পাগল নাকি তোরা? ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মুহূর্তে সকলে চোখ খুশিতে চকচক করে ওঠে। লামিয়া খুশিতে গদগদ করে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওর এত খুশি হওয়ার আশিকের সহ্য হলো না। সে ব্যঙ্গ করে বলল, তুই এত খুশি হচ্ছিস কেন? সেই তো রিকোয়েস্ট দিয়ে এখনো ঝুলিয়ে আছিস, তাতে তোর কি? অসভ্য বেয়াদব! তুই বুঝবি না রে, তুই বুঝবি না। পছন্দের মানুষ নিজের হোক বা না হোক, সে সিঙ্গেল আছে জানলেই শান্তি। আমার না হলেও অ্যাটলিস্ট অন্য কারো তো না, তাই না? সে যে সিঙ্গেল তুই এত শিওর হয়ে বলছিস কিভাবে? জিজ্ঞেস করলো দিদার। আলতপ শিওর আমি, 100% শিওর। তার আইডি ইনস্টাগ্রামে আমি চিরুনি তল্লাশি চালিয়েছি বস। কারো সাথে যদি ইন্টু পিন্টু থাকতো তাহলে আমি ঠিক খুঁজে বের করতাম। গোয়েন্দা টিমে নাম লিখিয়েছি নাকি? বিরক্ত হয়ে বলল আশিক। ধুর না, ক্রাশগুলোর জন্য একটু গোয়েন্দাগিরি করা লাগে, বুঝেছিস? এই পর্যায়ে অর্ষা বলল, ক্রাশ হচ্ছে অদৃশ্য একটি ফালতু খাবার, খুব বাজে। এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দে। দিদার আর আশিক বাদে বাকিরা হেসে ওঠে। রেশমি অর্ষার কাঁধে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে, আমাদের বোকারানি পড়াশোনাটা না তুমি করো কেন? না হলে অ্যাসাইনমেন্টগুলো কে করে দেবে বলো? তোকে এসব নিয়ে ভাবতে হবে না সোনা। আহিলের ভাইয়ের বিষয়টা আমার দেখে নে। জুই আর লামিয়া মুখ টিপে হাসে। অর্ষা বলে, তাই বল, একটা ছেলেকে নিয়ে তোরা তিনজন টানাটানি করবি? জুই বলল, হ্যাঁ করব, প্রয়োজনে আমরা সতীন হব। ছেলেদের তো 4 বিয়ে জাহেজ, 4 নম্বর সতীন হিসেবে না হয় তোকে নেব। কি বলিস সবাই? বাকিরা এবার হু হু করে হাসতে শুরু করে। অর্ষা এসব কথাবার্তা একদম ভালো লাগে না, তবু সে কাউকে কিছু বলল না। দিদা হাসতে হাসতে বলে, এমন সুযোগ পেলে যে কোনো ছেলে খুশিতে নাচবে, 4টা বউ পাবে। আহ, তার তো সোনার মোড়ানো কপাল। তোরা যে ওনাকে নিয়ে এসব বলছিস, আহিলে শুনলে কি ভাববে বলতো? বলল অর্ষা। লামিয়া ভেংচি কেটে বলে, ধুর, কি বলবে আম্বার? আমরা কি ওর ভাইয়ের কিডন্যাপ করব নাকি? আর যদি রাগ করে তাহলে তুই তো আছিস, ওকে বুঝিয়ে বলবি, রাগ ভাঙাবি, বুঝেছিস? জানে মা। অর্ষা বলার মধ্যে কোনো কথাই খুঁজে না পেল আর। ড্রামা কুইনদের ড্রামা দেখে করুণ চোখে নির্বাক হয়ে তাকিয়ে রইল শুধু। আহনা বাড়িতে ফিরে দেখে আহিল বাদে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। মেহমান যারা ছিল তাদেরও খাওয়া দাওয়া শেষ। সবাই এখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আহনা ওদেরকে গাড়িতে তুলে দিয়ে খেতে বসে। আমেনা বেগম খাবার বেড়ে দিচ্ছিলেন। আহনাব জিজ্ঞেস করলেন, তুমি খেয়েছো? না, তোর জন্যই অপেক্ষা করছিলাম। কোথায় গিয়েছিলি? একটু কাজ ছিল। তুমিও বসো। আহিল ঘুম থেকে উঠেনি এখন? না। আচ্ছা থাক, আর একটু ঘুমাও। খেতে খেতে আরফিনকে নিয়ে স্মৃতিচারণ করছে আমিনা বেগম। আহনাব শুধু নিশ্চুপ হয়ে শুনছে। এক পর্যায়ে আমিনা বেগম প্রায় চেঁচিয়ে বললেন, তোর হাতে কি হয়েছে বাবু? আহনাব কিছুটা বিব্রতকর করে। তার বর্তমান বয়স এখন 27। এই বয়সী এখনো মা তাকে বাবু বলে ডাকে, এমনকি বাইরের মানুষের সামনেও। এজন্য মাঝে মাঝেই তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তবে এখন কেউ নেই, সে আর মা ছাড়া। অস্বস্তি লাগার কারণ হচ্ছে হাতে থাকা নখের আঁচড়। সে মাকে কি বলবে? অহনাবকে অস্বস্তি দেখে আমিনা বেগম আরো উত্তাল হয়ে ওঠে। বিমর্ষ হয়ে বলে, বল না বাবু, কি হয়েছে? কিছু হয়নি মা। কিভাবে যেন কেটে গেছে।
তিনি এবার চেহারা ছেড়ে উঠে আসেন। আহনাপের হাত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন। আতঙ্কিত স্বরে বলেন, এটা তো খামচি মনে হচ্ছে। এই যে 5টা নখের দাগই স্পষ্ট। বাবু সত্যি করে বল তো আসল ঘটনা কি? অহনাব পড়ে গেছে বিপাকে। সে মাকে কি বলবে? আহিলের বান্ধবী খামচি দিয়েছে। ইস, একটা মেয়ের হাতে খামচি দিয়েছে, এটা সে মাকে কি করে বলবে? আর মাই কি ভাববে? কিভাবে নেবে বিষয়টা? আমেনা বেগম কম যান না। তিনি দুশ্চিন্ত চিত্রে এক পলকে তাকিয়ে আহনাপের মুখাবয় লক্ষ্য করছেন। একসময় গম্ভীর কণ্ঠে বলেন, বাবু, তুই কি প্রেম করছিস? আহনা নিশ্চুপ, তখনও খাবার খাচ্ছিল। মায়ের এহেন প্রশ্নে নাক মুখ দিয়ে খাবার বের হওয়ার জোগাড়। সে কাশতে শুরু করে। আমেনা বেগম দ্রুত পানির গ্লাস এগিয়ে দিয়ে আহনাপের পিঠে হাত বুলাতে শুরু করলেন। পানি পান করে আহনাব কিছুটা ধাতস্থ হয়। নাক মুখ গলা, বুক জ্বলছে। সে তো মায়ের সাথে এত ফ্রি নয়। শুধু মা কেন, কারো সাথে সে এত ফ্রি নয়। সেখানে অবলীলায় মায়ের সাথে প্রেম ভালোবাসা নিয়ে কথা বলাটা তার কি থেকে সমীচীন নয়। মাও তো নাছোড়বান্দা। তিনি ফের বললেন, বল না বাবু, তুই প্রেম করছিস? অহনাব এবার কিছুটা বিরক্ত হয়ে বলল, না মা, এখন কি আমার রিলেশন করার সময় আছে? এভাবে বলছিস কেন? আমার ছেলে কি বুড়ো হয়ে গেছে? না হোক, তবে আমার মনে হয় এখন আর আমার এসব রিলেশন করার প্রয়োজন নেই। আর সঠিক সময় এলে বিয়ে করব, বলছি তো। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে থেকে বলেন, তাহলে কোনো মেয়ে খামচি দিয়েছে? বিরক্তের মাত্রা বাড়ছে আহনাফের। সব রাগ গিয়ে পড়ছে ওই মেয়ের উপরে। মান ইজ্জত আর কিচ্ছু বাকি রইল না। সে সম্পূর্ণ খাবার না খেয়ে নিজের ঘরে চলে যায়। এদিকে ছেলের গতিমতি, মনোভাব কোনোটাই আমিনা বেগম ঠিক বুঝতে পারছে না। কলেজ থেকে বাড়িতে ফিরে জামা কাপড় পাল্টাচ্ছিল অর্ষা। তখন ঘরের দরজা টোকা পড়ে। অর্ষা ভিতর থেকে জিজ্ঞেস করে, কে? আমি। দরজা খোল। দরজার অপর প্রান্ত থেকে বলল কুসুম। অর্ষা তড়িঘড়ি করে জামা কাপড় পাল্টে দরজা খুলে দেয়। কুসুম বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, দরজা খুলতে এতক্ষণ সময় লাগে? কাপড় পাল্টাচ্ছিলাম ভাবি। কুসুম কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে, তোর শাড়িটা দে। অর্ষা অবাক হয়। তার নিজের শাড়ি তো দূরে থাক, বাড়ি পরার জন্য 3 সেট 3 পিস ছাড়া আর কোনো জামা কাপড় নেই। উঠিয়ে রাখার মতো রয়েছে একটা বোরখা আর দুটো ভালো জামার সেট। তাহলে শাড়ি চাচ্ছে কিভাবে? অর্ষাকে নির্বাক নিস্তব্ধ দেখে কুসুম ধমক দিয়ে বলে, দাঁড়িয়ে আছিস কেন? চুপচাপ শাড়িটা দে। কোন শাড়ি ভাবি? আমার তো কোনো শাড়ি নেই। গতকাল রাতে যেই শাড়িটা পরে এসেছিলাম সেটা আমায় এখন দিয়ে দিবি। আমার শাড়িটা তো ছিঁড়ে ফেলেছিস পোড়ামুখী। অর্ষার মন খারাপ হয় ভীষণ। ভাবি শাড়িটা যখন চেয়েছে তখন সে নিশ্চয় দেবে, কিন্তু একটু ভালোভাবে কি চাওয়া যায়নি? মা মারা যাওয়ার আগেই তার সঙ্গে ভাবি সম্পর্ক ছিল আপন বোনের মতো। কেউ বুঝতই না তারা ভাবি ননদ। আর মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভাবির অমূল পরিবর্তন চলে আসে। বুক চিরে তার দীর্ঘকায় দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বাবা মায়ের রেখে যাওয়া পুরনো আমলের আলমারি তাক থেকে শাড়িটা বের করে আনে সে। কুসুম শাড়িটা প্রায় ছিনিয়ে নিল। যাওয়ার আগে বলে গেল, আমি বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। ঘরে খাওয়ার কিছু নেই, রান্না করে রাখিস। ওখান থেকে এক জায়গায় যাব, আসতে হবে আমার। অর্ষা এবার প্রচণ্ড কান্না পাচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত সে তেমন কিছু খায়নি। ভেবেছিল বাড়িতে ফিরে দুটো ভাত খাবে, সে সৌভাগ্যটা তার নেই। আগেই রান্না করতে হবে, তারপর খেতে হবে। পেটটা খিদে চৌচির হয়ে যাচ্ছে। সে খিদে ডগডগ করে 2 গ্লাস পানি পেটের ভিতর চালান দিয়ে দিল। এতে অল্প সময়ের জন্য হলেও যদি পেটটাকে একটু মানানো যায়, তবে পেটটার চাহিদা
মিটল না। সে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাচ্ছে, শরীর হাত পা দুর্বল হয়ে যাচ্ছে। তবু সে রান্না করার জন্য রান্নাঘরে যায়। সেই সময় উঠান থেকে আহিলের কণ্ঠস্বর ভেসে আসে, অর্ষা, আছিস? অর্ষা দৌড়ে বাহিরে আসে। আহিলের দেখে ভীষণ খুশি হয়। তবে আহিলকে দেখাচ্ছিল মন মারা। সে এখনো আফরিনের শোক কাটিয়ে উঠতে পারেনি। অর্ষা প্রায় হেসে বলল, কিরে, তোর এই অবস্থা কেন? তুই ফিরিয়াছিস? আমার কিছু ভালো লাগছে না, চল একটু বাইরে থেকে আসি। আহিলকে সে প্রত্যাখ্যান করতে পারল না। বলল, 5 মিনিট বস, আমি বোরখা পরে আসি। বারান্দা থেকে একটা চেয়ার উঠানে নিয়ে সে আবার ঘরে চলে যায়। আহিলের মন মরা হয়ে চেয়ারে বসে থাকে। আকাশে ভীষণ মেঘ করেছে। সন্ধ্যার অন্ধকার আর আকাশে ঘন কালো মেঘ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। একটু বাদে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামবে। কেয়া বসে থেকে ছুটি নিয়ে নিয়েছে। বৃষ্টি একবার আরম্ভ হলে গাড়ি পাওয়া মুশকিল। বাড়ি ফিরতেও সমস্যা হবে। কেয়ার বাড়ি ফেরার সময় সবকিছু গোছগাছ করছিল। তখন শোরুমের মালিক এসে জিজ্ঞেস করে, রেডি হয়ে গেছো? কেয়া মুচকি হেসে বলে, জি বস, একটু পরে যাব, একটা কাস্টমার এসেছে, দেখো সে কি কি নেবে। কেয়া অনিচ্ছা সত্ত্বেও বলল, জি। আচ্ছা, তার কাজই তো এটা। সেখানে ইচ্ছে বা অনিচ্ছে কি আছে? সে কসমেটিক সাইটে যায়। এক সুদর্শন ছেলে ফোনে কারো সাথে কথা বলছে। কেয়া শুধু এইটুকু শুনল, চিন্তা করিস না, তোর দেওয়া লিস্ট দেখিয়ে সব নেব। হ্যাঁ ঠিক আছে। কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল কেয়া। ফোন রাখতেই সে সুমিষ্টি হাসি প্রদান করে বলল, কি নেবেন স্যার? অহনাব পিছনে ফিরে কেয়াকে দেখে চমকে যায়। সেই সাথে মনে মনে একটু খুশি হয়। সেদিন অর্ষাকে বাঁচানোর জন্য অকারণে মেয়েটা তার ভালো লাগে। সে মৃদু হেসে ফোন থেকে লিস্ট বের করে বলে, লিস্টে সবকিছু। কেয়া লিস্ট থেকে একে একে সবকিছু বের করে। এর মাঝেই বৃষ্টি শুরু হয়ে যায়। সবকিছু বের করা শেষ হলে কৌতূহলবশত কেয়া জিজ্ঞেস করে, এত কিছু কার জন্য? আমার বোনের জন্য। কেয়া হেসে বলে, লাকি সিস্টার। প্রতি উত্তরে আহনাব একটু হাসলো। সব কসমেটিক প্যাক করে কেয়া বলল, পেমেন্টটা সামনে করে দিন স্যার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম, আবার আসবেন ইনশাল্লাহ। অহনাব কাউন্টার সেন্টারে যাওয়ার পর কিয়া বসকে বলে সব থেকে বেরিয়ে যায়। তবে লাভ কিছুই হয় না। বাইরে একটা গাড়ি নেই। সে ছাতা নিয়ে অসহায় দৃষ্টিতে গাড়ির জন্য চাতক পাখির মতো দাঁড়িয়ে রয়েছে। অহনা পেমেন্ট করে বের হয়ে কেয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, যাননি এখনো? কেয়া চিন্তিত স্বরে বলে, গাড়ি পাচ্ছি না। অহনাব দোটানায় পড়ে তাকিয়ে রইল। সে তো কেয়াকে তেমন ভাবে চেনে না, আর কেয়া তাকে চেনে না। সম্পূর্ণ অপরিচিত হয়ে লিফট দেওয়া প্রস্তাব দেওয়াটা কি ঠিক হবে? যদি বিষয়টা অন্যভাবে নেয়? দোনোমনা করে অবশেষে বলে ফেলল, আপনি চাইলে আমি আপনাকে বাড়ি ড্রপ করে দিতে পারি। কেয়া সন্দেহভাজন দৃষ্টিতে তাকায়। বিশ্বাস করবে কি করবে না ভাবছে। কেয়ার চোখের ভাষা বুঝতে পেরে অহনাব বলল, আমার কোনো না কোনোভাবেই কিন্তু পরিচিত। কেয়া ভারী অবাক হয়ে তাকায়। জিজ্ঞেস করে, কিভাবে? আদিল নামে কাউকে চেনেন? হ্যাঁ, অর্ষার ক্লাসমেট। আহনাব মনে মনে বলে, ও আচ্ছা, মেয়েটা নাম তাহলে অর্ষা। কিন্তু মুখে বলল, আমি আদিলের বড় ভাই। কেয়া এবার খুশি হয়। বিপদের সময় তো কাউকে পাওয়া গেল। সে হেসে বলে, তাই নাকি? তাহলে তো খুব ভালো হলো। চলুন তবে। দুজনে গিয়ে গাড়িতে উঠে। ইন্ট্রোভার্ট হওয়ার দারুণ আহনা বারবারের মতো চুপ থাকে। অন্যদিকে ক্লান্ত থাকার কারণে কেয়াও চুপচাপ বসে থাকে। বাড়ির সামনে গিয়ে কেয়া বলে, ভিতরে আসুন, চা খেয়ে যান। আজ নয়, অন্য একদিন, শিওর? ইনশাল্লাহ। কেয়া হেসে বলো, ঠিক আছে। এরপর যে ছাতা নিয়ে বাড়ি থেকে বের হয়। অহনাব জানালার কাছ নামায়। কেয়া বাড়ির মূল ফটকের সামনে গিয়ে কেয়ার স্তব্ধ হয়ে যায়। অহনাবকে সেদিন তাকিয়ে অবাক হয়ে যায়। অর্ষাকে বৃষ্টির মধ্যে উঠানে দাঁড়িয়ে থাকে। কুসুম বারান্দায় দাঁড়িয়ে বড় লাঠি দিয়ে পেটাচ্ছিল। আর অর্ষা চুপচাপ দাঁড়িয়ে কান্না করছে। মুহূর্তে চলা শক্ত হয়ে ওঠে তার।
তড়িঘড়ি করে সে গাড়ি থেকে নামে। ইতিমধ্যে কেয়া দৌড়ে ভিতরে গেছে। কেয়ার সাথে আহনাপে দৌড়ে ভিতরে যায়। কেয়া কুসুমের থেকে লাঠিটা নেওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। অর্ষা সচ্ছে না দেখে অহনাপ ক্ষোভে ওর দুবাহু ঝাঁকিয়ে বলে, সত্যি পাগল তুমি, এভাবে দাঁড়িয়ে মার খাচ্ছ কেন? পরক্ষণে সে টের পায় অর্ষার গায়ে তাপমাত্রা অনেক বেশি, শরীর নিস্তেজ হয়ে আসছে। সে আচমকা অর্ষাকে এক হাতে জড়িয়ে কেয়াকে বলে, ওকে ডাক্তারের কাছে নিতে হবে। আপনি কি মানুষ? মানুষে কোনো মানুষকে কেউ এমনভাবে অত্যাচার করতে পারে? আহনাব রেগে কথাগুলো বলল কুসুমের উদ্দেশ্যে। কুসুম এতক্ষণে কেয়ার সাথে ধস্তাধস্তি করছিল। অহনাবের কথা শুনে সে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আপনি কে? আপনার সাহস হয় কিভাবে আমার বাসায় এসে আমাকে কথা শোনানোর? আমার সাহস সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমি যে আর কি কি করতে পারি আর পারবো সেটা আপনি কল্পনা করতে পারবেন না। হুমকি দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি। কে এবার আহনাপের কাছে এসে বলল, প্লিজ এখানে অযথা তর্ক করার সময় নষ্ট করবেন না। ওকে ডাক্তারের কাছে নিয়ে চলুন। অহনাপ তাই করল। অর্ষাকে পাজাকোলা করে গাড়ির কাছে যায়। কেয়া যাওয়ার পূর্বেই কুসুম ওর হাত ধপ করে ধরে ফেলে বলে, এই অসভ্য ছেলেটাকে, ওর সাথে তোর কিসের সম্পর্ক? কেয়া বিরক্ত হয়ে বলল, না জেনে কোনো কথা বলো না তো আপু, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হাত ছাড়ো। কুসুম হাত ছাড়ে না। চোখ রাঙিয়ে বলে, তুই এক পাও বাড়ির বাইরে যাবি না, চুপচাপ ঘরে যা। তোমার মধ্যে মানুষত্ব নাই থাকতে পারে আপু, কিন্তু আমার মধ্যে আছে, বলে জোর করে হাত ছাড়িয়ে নিয়ে কেয়ার দিকে গাড়ি করে উঠে বসে। এমনিতে কোনো ফার্মেসিতে না যেয়ে অর্ষাকে হাসপাতালে নিয়ে যায় অহনাব। ওখানে ওর পরিচিত ডাক্তার রয়েছে। অর্ষাকে বেডে শুয়ে দিয়ে সে নার্সকে বলে, ওর গায়ের জামা কাপড় ভেজা, জামা কাপড়গুলো পাল্টে হাসপাতালে পোশাক পরিয়ে দিন। জি আচ্ছা, বলল নার্স। আহনাব গেল ডাক্তারের কাছে আর কিয়া বাইরে বসে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে অর্ষাকে দেখে যায়। গায়ে প্রচণ্ড জ্বর। আহনাবকে সে জানিয়েছে সমস্যা না থাকলে আজ রাতটা যেন অর্ষাকে হাসপাতালেই রাখে। রাতের জ্বর আরো বাড়তে পারে। অহনাব কেয়ার সাথে কথা বলতে রাজি হয়েছে। অর্ষার চোখে দৃষ্টি ঝাপসা এলোমেলো। তার মনে হচ্ছে এখনো ভাবি তাকে প্রহর করছে। ঠিক কি কি হয়েছিল সমস্ত ঘটনা সে জ্বরের ঘোরে পুনরায় স্মরণ করে। রেডি হয়ে আহিলের সঙ্গে বের হচ্ছিল অর্ষা। আহিলের মন তখনও খারাপ। সে অর্ষাকে রেস্টুরেন্টে নিয়ে যায়। আহিলকে এভাবে চুপচাপ দেখে অর্ষা হেসে বলে, ব্রেকআপ হলে তো কেউ এমনও করে না রে। আহিল এক পলক অর্ষার দিকে তাকিয়ে বলে, তুই আমার কষ্ট বুঝবি না। আপুকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। তাহলে আপুর কাছে যা, কয়েকদিন বেরিয়ে যা, পরীক্ষা পরে যাব। আর শোন, সরি দোস্ত। অর্ষা অবাক হয়ে জিজ্ঞেস করে, সরি কেন? কালকের কথাটা দিয়ে তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারিনি। ধুর, প্যারা নিস না। তুই ঠিকমতো বাড়িতে যেতে পারছিলি তো? বেসঠিকভাবে গেলে কি এখন তোর সামনে বসে থাকতে পারতাম? আহিল হেসে বলে, জিজ্ঞেস করে এখন কি খাবি বল। কিছু খাবো না। বললেই হলো? চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। খাবার অর্ডার দিচ্ছি, চুপচাপ খাবি। খাবার অর্ডার দিয়ে আহিল বলে, তুই আজ সকালে আমায় ডাকতে আসিসনি কেন? গেছিলাম, তুই ঘুমাচ্ছিলি তাই ডাকিনি। তাহলে কি তুই কলেজে যাসনি? গিয়েছিলাম তো। টাকা পেলি কোথায়? তোর ভাইয়া দিয়ে এসেছে। আহিল অবাক হয়ে বলে, সত্যি বিশ্বাস হচ্ছে না। কেন? উনি মানুষটা ভালো? আহিল ভাব নিয়ে বলে, ভাইয়াটা কার দেখতে হবে না তো? ঢং। দুজনে খেতে খেতে আরো অনেক গল্প করে। গতকাল রাত থেকে আহিলের যেই পরিমাণ মন খারাপ কষ্টটা ছিল তা এখন ভ্যানিশ হয়ে গেছে। অর্ষার সাথে থাকলে তার প্রতিটা মুহূর্ত ভালো কাটে। নিজেকে খুশি খুশি মনে হয়। ভাগ্যিস অর্ষাকে সে বন্ধু হিসেবে পেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে অর্ষাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আহিল নিজের বাসায় চলে যায়। অর্ষার আগে কুসুম বাড়িতে চলে আসে। অর্ষা ভেবেছিল ভাবি ফিরতে বোধ হয় রাত হবে, কিন্তু সন্ধ্যার আগেই ভাবি ফিরে এসেছে। বাইরে তখন ভীষণ মেঘ।
তার চেয়েও অন্ধকার দেখাচ্ছিল ভাবির মুখ। সে শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিল? অর্ষা ভয়ে ভয়ে বলে, একটু বাইরে গিয়েছিলাম। ভাবি বসা থেকে উঠে আসে, চোখের পলকে চর বসায় অর্ষার গালে, হিড়হিড় করে টানতে টানতে উঠানে নিয়ে আসে। বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে লাঠি দিয়ে এলোপাথারি মারতে শুরু করে। 2 বছর তিয়াসে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এসেছিল। মায়ের আঁচল ধরে কাঁদতে কাঁদতে বলছিল, ফুপিকে মেলো না মা, ফুপি ব্যথা পাবে, ফুপি কষ্ট পাবে। তিয়াসের কথাও যেন কুসুমের কর্ণকুহে অবধি পৌঁছালো না। তিয়াসকে তার নজরে এলো তখন, যখন ছোট্ট তিয়াস বৃষ্টির মধ্যে উঠানে নেমে অর্ষার পা জড়িয়ে ধরে কেঁদেছিল। কুসুমের রাগ বেড়ে যায়। তিয়াসকে কোলে নিয়ে ঘরে আটকে রেখে আবারও এসে অর্ষাকে মারতে শুরু করে। আর বলে, তোকে বলেছিলাম রান্না করতে, তুই রান্না না করে বাইরে বাইরে ঘুরে বেড়াস, এখন আমি খাবো কি বল? আর কত জ্বালাবি তুই আমায়? ভাবির কথা অর্ষার কানে যাচ্ছিল না। তার কানে বৃষ্টি ঝুমঝুম শব্দ সঙ্গে তিয়াসে চিৎকার করা কান্নার শব্দ ভেসে আসছিল। সেই অনুনয় বিনয় করে ভাবিকে বলছিলে, তিয়াসকে আগে থামাও ভাবি, ও একা ঘরে ভয় পাচ্ছে, কুসুমের নির্যাতন কমে না। সে কাট কাট গলায় বলে, আমার ছেলেকে নিয়ে তোর এত ভাবতে হবে না, ও লক্ষ্মী কোথাকার। তিয়াসের কান্নার শব্দ ফের শুনে অর্ষার চেতনা ফিরে আসে। সে চিৎকার করে ওঠে, মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছে খুব। নার্সও মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, উঠবেন না, শুয়ে থাকুন। ধীরে ধীরে অর্ষা পুনরায় ঘুমিয়ে তলিয়ে যায়। হাসপাতালে বিল মিটিয়ে দিয়ে আহনাব কেয়ার পাশে এসে দূরত্ব বজায় রেখে বসে। কেয়া তখন কপালে ওপর থেকে হাত চোখ বন্ধ করেছিল। আহনাব কেশে গলা পরিষ্কার করে বলল, শুনেছেন? কিয়া চমকে তাকায়। তার চোখের দৃষ্টি ঘোলাটে, চোখ দুটো লাল হয়ে আছে। জড়ানো গলায় বলল, হ্যাঁ বলুন। আপনাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, ঘুম পেয়েছে? না, চোখ লেগে এসেছিল একটু। কফি খাবেন? খাওয়া যায়। অহনাব আর কিয়া ক্যান্টিনে যায়। দুজনে কফি নিয়ে বসে। কফিতে চুমুক দিয়ে অহনাব জিজ্ঞেস করে, অর্ষা আপনার কি হয়? সম্পর্কে আমার বেআইন হয়, মানে আপুর ননদ অর্ষা। মেয়েটা কি পাগল? মাথায় কোনো সমস্যা আছে? সে অর্ষাকে যেমন ভাবে তেমনটাই বলল কেয়াকে। লুকোচুরি স্বভাব তার পছন্দ নয়। তাছাড়া মেয়েটাকে নিয়ে অজান্তে মন থেকে কৌতূহলের দানা তৈরি হয়েছে। কেয়া একটু অবাক হয়, বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, এ কথা বলছেন কেন? সুস্থ মস্তিষ্কের মানুষ হলে তো এভাবে এত কঠিন মাই হজম করার কথা না। এক জায়গায় ঠায় দাঁড়িয়ে মার খাচ্ছিল। ও তো চাইলে সরে যেতে পারত, প্রতিবাদ করতে পারত। তা না করে চুপচাপ মার খাচ্ছিল। এত বোকা কেন এই মেয়ে? কেয়া হতাশ দীর্ঘশ্বাস নিয়ে বলে, অর্ষা পাগল নয়, সুস্থ, তবে অনেকটা সহজ সরল। মার না খেয়ে কোথায় যাবে বলেন? দিন শেষে তো বাড়িতে ফিরতে হবে। আপু ছেড়ে দেবে না তখন ওকে। ওর মা মারা যাওয়ার পর থেকে বকা মায়ের খাবারের মতো ডেলি রুটিন হয়ে গেছে ওর। কখনো তো 3 বেলা খাওয়ারও ঠিক মতো হয় না, তবে নিয়ম করে প্রতিদিন বকা মায়ের খেতেই হয়। এই তিক্ত সত্য আর রুটিন যখন থেকে বুঝতে শিখেছে, তখন থেকে চুপচাপই মায়ের খায় আর নীরবে কাঁদে। আহনাব ভীষণ কষ্ট হচ্ছে। বাবা মা যে সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা সে উপলব্ধি করতে পারছে। যার বাবা মা নেই সেই বোঝে বাস্তবতাটা আড়ালে চাপা পড়ে কিভাবে পিষ্ট হতে হয় প্রতিনিয়ত। অর্ষার জায়গায়ও আফরিনের কথা ভাবতেই বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠে। তার অসহনীয় যন্ত্রণা হয়। অর্ষার প্রতি থাকা তার ভুল মনোভাব বদলায়। নিজেকে স্বাভাবিক করে জিজ্ঞেস করে, ওর ভাই কিছু বলে না? কেয়া তাচ্ছিল করে হাসে। ক্লেশের সুরে বলে, কি বলবে, দুলাভাই নিজেও তো মারধর করে, বইয়ের কথায় চলে। কিছু মনে করবেন না, একটা কথা বলি, ওরা আপন ভাই বোন তো? হ্যাঁ হ্যাঁ। আহনাব এবার অবাক না হয়ে পারল না। আপন ভাই বোন হয়ে এমন আচরণ, এত পরিবর্তন বাবা মা না থাকায়?
দুজনের কথার মাঝে কেয়ার ফোনটা বেজে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করে দেখে কুসুম ফোন করেছে। তাই সে ফোন রিসিভ করে না। আহনাব অনধিকার চর্চা বসে জিজ্ঞেস করে বসলো, কে ফোন করেছে? আপু। রিসিভ করুন, রিসিভ করলেই বাড়িতে যেতে বলবে। তবু দেখুন কি বলে। প্রথম কল কেটে যাওয়ার পর দ্বিতীয় কল রিসিভ করে কেয়া। কুসুম বলে, তোর কোনো কথা শুনতে চাই না। তুই এখনই বাসায় আসবি। পরে আসবো। আমি এখনই আসতে বলছি। কেয়া। কেয়ার আগে ফোন কেটে দিল। আহনাব বলল, আপনি বরং বাড়িতে চলে যান। অসম্ভব, অর্ষাকে রেখে আমি যাব না। আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি ক্লান্ত। চোখে অজস্র ঘুম। আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। অর্ষার জন্য নার্স আছে, আর প্রয়োজনে আমি থাকবো। আপনি বাসায় যান। কেয়ার প্রথম প্রথম বারণ করলেও পরবর্তীতে অহনাবকে জোড়াজুটির কাছে হার মানে। সত্যি বলতে সে আসলেই অনেক ক্লান্ত। ঘুমের জন্য চোখ মেলে তাকিয়ে থাকতে সমস্যা আর কষ্ট হচ্ছিল। অহনাব বলল, বাড়িতে পৌঁছে দিয়ে আসবো? না, বৃষ্টি তো নেই, একাই যেতে পারবো। আপনি কিন্তু প্লিজ রাতে হাসপাতালেই থাকবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমায় ফোন করবেন। অবশ্যই, আপনি চিন্তা করবেন না। অর্ষাকে একবার দেখে কি আর বাড়িতে ফিরে আসে গম্ভীর মতো। বোনের দিকে ফিরে তাকায় না। এতে অবশ্যই কুসুমের কিছু যায় আসে না। সে কেয়াকে শাসিয়ে বলে, তোর দুলাভাই বাসায় আসলে ওকে কিছু বলবি না। অর্ষার কথা জিজ্ঞেস করলে বলবি খেয়ে ঘুমিয়ে পড়েছে। কেয়া ঘৃণা দৃষ্টিতে তাকায়। কুসুম সেই দৃষ্টি উপেক্ষা করে কঠোর হয়ে বলে, যা বললাম তা যেন মনে থাকে। কেয়া চলে যাবার পর আহনাব ভাবে কি করবে। ক্যাবিনে যাবে নাকি বাইরে বসে থাকবে। তার আগেই পরনে ভেজা কাপড় চোপড়গুলো বদলানো দরকার। গাড়িতে এক্সট্রা টি শার্ট আর ট্রাউজার থাকার কথা, তাহলে তো ভালোই। নতুবা সারা রাতে এই ভেজা কাপড়ে থাকতে হবে। সেই গাড়িতে খুঁজে টি শার্ট আর ট্রাউজার পেয়ে যায়। ভাগ্য ভালো ছিল বলা যায়। গাড়িতে বসে জামা কাপড় পাল্টে আবার ফিরে আসে। ওয়েটিং রুমে বসে ফেসবুক নিউজ ফিড স্ক্রল করে চুপচাপ। বেশ কিছুক্ষণ ওয়েটিং রুমে বসে থেকে এবার সে কেবিনে যায়। অর্ষা ঘুমিয়ে রয়েছে। নার্স নেই এখন। এই একা একা কি করবে বুঝতে পারছে না। পরক্ষণে মনে হলো ছোট্ট থেকে বই পড়ুয়া হওয়ার সুবাদে গাড়িতে সে বই রাখে। আজ রাতটা না হয় এই বই পড়ে কাটিয়ে দেবে। সে বাইরে যায় বই আনতে। তখন আমেনা বেগমের ফোন আসে। সে গাড়ি থেকে বই নিয়ে ফেরার পথে মাকে ব্যাক কল করে। আমেনা বেগম অস্থির হয়ে বলল, কত রাত হয়ে গেছে বাবু, তুই বাড়ি ফিরবি কখন? আজ অস্বস্তি ফিল করার বদলে হাসল আহনাফ। বলল, আজ বাড়িতে ফিরবো না মা। কেন, কোথায় আছিস তুই? সে মাকে সত্যটা বলল না। হাসপাতালে আছে বললে হাজারটা প্রশ্ন করবে। তাই বলল, এক বন্ধুর বাসায়। হঠাৎ তোর বন্ধুর বাসায় কি? আগে তো বলিসনি। আগে ভাবিনি যে রাত থাকবো। এটা অনেক কথা। তুই বললি আরফিনের জন্য কসমেটিক্স কিনতে যাবি, এখন বলছিস বন্ধু বাসায়। ঘটনা কি বাবু, সত্যি করে বল না। তুই লুকিয়ে প্রেম করছিস? আহনাব শব্দ করে হেসে বলো, তুমি পাগল হয়ে গেছো মা। তোমাকে না বললাম এখন আর আমার প্রেম করার বয়স নেই। কাল সকালে আফরিনকে কসমেটিক্সগুলো দিয়ে তারপর বাড়িতে ফিরবো। তুমি খেয়ে নিও। রাখছি এখন আমি। কেবিনের সামনে এসে কল কাটে আহনাব। ভিতরে এসে দেখে অর্ষা ঘুমের ঘোরে কাঁদছে আর আবোল তাবোল কিছু বলছে। সে ফোন পকেটে রেখে ব্যস্ত হয়ে এগিয়ে যায়। অর্ষার মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করে কি বলছে। তবে কথাগুলো জড়ানো এবং অস্পষ্ট হয় সে কিছুই বুঝতে পারল না। কপালে হাত দিয়ে দেখে জ্বর আরো বেড়েছে। ডাক্তারকে খবর দিয়ে আনে। তখন ডাক্তার নার্সকে বলে ঘুম থেকে উঠে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিতে। আহনাব কিনারে চুপচাপ বসে আছে। নার্স জোর করে অল্প কিছু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। এরপর অর্ষা আবার ঘুমিয়ে পড়ে। নার্স চলে যাওয়ার পর চেয়ার নিয়ে অর্ষার মাথার কাছে বসে অহনাব। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে বই পড়ার মন দেয়। অর্ষার হাত কাঁপছিল। সে আর চোখে খেয়াল করে শুধু হাত নয়, শরীরও কাঁপছে। সে অর্ষার বাম হাতটা আলতো করে ধরতে অর্ষার হাত চেপে ধরে শক্ত করে। আহনাব নার্সকে ডেকে বলে আরো কম্বল আনিয়ে ওর গায়ে দিতে। নার্স এসে কম্বল নিয়ে যায়। অর্ষার হাতের মুঠো তখনও অহনাপের হাত। অর্ষার জ্বরের ঘরে কাঁদতে কাঁদতে বলে,
বাবা মা বলে কাঁদছে। অহনাপের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসা। মেয়েটার জন্য তার মনের মায়া সঞ্চর হতে শুরু করে ধীরে ধীরে। কেবিনের দোতলায় হাওয়ার সুবাদে এক ফালি রোদ্দুর এসে ঝাঁপিয়ে পড়ল অর্ষার চোখে মুখে। সে বন্ধ চোখ কুঁচকে ফেলে পিটপিট করে চোখ মিলে তাকায়, কোথায় আছে বোঝার চেষ্টা করে কিছুক্ষণ। শোয়া থেকে উঠে বসে চারপাশে তাকিয়ে বুঝতে পারে হাসপাতালে রয়েছে। মাথার মধ্যে এখনো ঝিমঝিম করছে। হাতের উপর লেপ্টে থাকা রোদ্দুর দেখতে গিয়ে দেখতে পায় হাতের দাগগুলো। কষ্টের মাঝেও সে হেসে ফেলে। তুমি উঠে গেছো? ভিতরে আসতে আসতে বলল আহনাফ। আহনাফের উপস্থিত অর্ষাকে বিস্মিত করে। চোখের পলকে গতকালের দৃশ্যপট চোখের পাতা ভেসে ওঠে। তবে সকালেও যে লোকটাকে সে এখানেই পাবে সেটা আশা করেনি। অথচ অর্ষা জানলই না লোকটা শুধু সকালেই নয় বরং সারা রাত জেগে হাসপাতালেই ছিল। সেই দৃষ্টি নত করে বলল, শরীর কেমন এখন? পাশের চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলো আহনাফ। অর্ষা এবার ছোট্ট উত্তর বলল, ভালো, সম্পূর্ণ ভালো নয়। শরীরে জ্বর নেই, তবে শরীর কিন্তু দুর্বল। বাড়িতে ফিরে ঠিক মতো খাওয়া দাওয়া করবে, সময় মতো ওষুধ খাবে। জি আচ্ছা। অহনাফ ভালো মতোই খেয়াল করে দেখলো অর্ষা তার দিকে তাকাচ্ছে না, নিজের হাতের দিকে দৃষ্টি রেখে কথা বলছে। কথা বলতে অস্বস্তি বোধ করছে নাকি মেয়েটা এমনই। তার চিন্তা চেতনা শেষ হওয়ার পূর্বেই অর্ষা জিজ্ঞেস করলো, কে আপু কোথায়? সম্ভবত শোরুমে। সকালে তোমায় দেখতে এসেছে। কয়টা বাজে এখন? আহনাফ হাত ঘড়িতে সময় দেখে বলে, 10টা 40। বাড়ি ফিরতে হবে, কলেজে যেতে হবে। আহনাফ চেয়ার টেনে উঠে দাঁড়ায়, বলল, একদিন কলেজে না গেলে কিচ্ছু হবে না। আজ যাওয়ার প্রয়োজন নেই। আজকের দিনটা রেস্ট নাও। চাইলে তুমি হাসপাতালে রেস্ট নিতে পারো, বাড়িতে তো মনে হয় না রেস্ট নেওয়ার সুযোগ হবে। অর্ষা উত্তর করল না, চুপ করে রইল। আহনাফ নিজেই জিজ্ঞেস করল, থাকবে এখানে? না, ঠিক আছে, তুমি নিজেই কাপড় চোপড় পরে তৈরি হয়ে নাও। আমি হাসপাতালে বাকি বিল মিটিয়ে আসছি। অর্ষা কিছু বলল না। আহনাফ উত্তরের অপেক্ষা না করে বাইরে বেরিয়ে যায়। 9টা 25 থেকে আহিল বাড়ির সামনে অপেক্ষা করছে। অর্ষা এতক্ষণ চলে আসার কথা, লেট করছে কেন? আর অপেক্ষা না করে সে নিজেই অর্ষার বাড়িতে চলে যায়। তিয়াস বারান্দায় বসে খেলছিল। আহিলকে দেখে সে দুহাত বাড়িয়ে দেয় কোলে নেওয়ার জন্য। আহিল হেসে ওকে কোলে নেয়, জিজ্ঞেস করে, কেমন আছো চাচ্চু? তিয়াস কিছু না বলে আহিলের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। তার মন খারাপ বোঝা যাচ্ছে। আহিল তিয়াসের পিঠে হাত বুলিয়ে বলে, বাবা, মন খারাপ? তিয়াস নীরব নির্বাক। আহিলের কণ্ঠস্বর শুনে কুসুম ঘর থেকে বের হয়। আহিলের মনে মনে প্রচন্ড রকম ঘৃণা করে কুসুমকে। কুসুম বোঝে না তা নয়, আহিলের চোখের দৃষ্টি বলে দেয় সে কুসুমকে কতটা ঘৃণা করে। শুধুমাত্র অর্ষার জন্য সে সে সময় কুসুমের সঙ্গে ভদ্রতা দেখে নর্মভাবে কথা বলে। আহিল জিজ্ঞেস করে, অর্ষা কোথায় ভাবি? কুসুমের চোখ মুখে অন্ধকার। সে আহিলের সঙ্গে কথা বলতে আগ্রহী নয়, আবার না বলেও উপায় নেই। তাই গম্ভীর হয়ে বলে, জানি না। আহিল বোঝে এই জানি না পেছনে কুসুম সব জানে, তবে সে আহিলকে কিছু বলবে না। তাই সে কুসুমকে ঘাটায় না। তিয়াসকে কুসুম কোলে নিয়ে বাড়ি থেকে হয়ে কেয়াদের ফোন করে। কেয়া তখন কাস্টমার সামলেছে ব্যস্ত, ফোন তোলারও সময় নেই। আহিল ফোনের উপর ফোন করছে বলে কেয়ার উপায় না পেয়ে ফোন রিসিভ করে। আহিল সোজাসুজি অর্ষার প্রসঙ্গে চলে যায়, জিজ্ঞেস করে, অর্ষা কোথায় জানো? কেয়া কয়েক সেকেন্ডের জন্য হলেও থমকায়, ভাবে আহিলকে সে কি বলবে। সত্যিটা বললে ঝামেলা হবে, সিদ্ধান্ত নিল মিথ্যা বলবে। তাই সে বলে, অর্ষা আমার সাথে আছে, আজ কলেজে যাবে না। আর শোনো, আমি তোকে পরে ফোন দিচ্ছি, ব্যস্ত আছি এখন। আহিল কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দিল। কেয়ার কথাটা সে ভরসা করেনি, সোজা চলে গেল শোরুম। লোকজনের ভিড় তো রয়েছে ঠিক, তবে কোথাও এখানে অর্ষা নেই। আহিলকে দেখে কেয়া থতমত খেয়ে যায়। ওর সহকারী এক মেয়েকে 5 মিনিটের জন্য একটু কাস্টমারদের সময় দিতে বলে।
সে আহিলের কাছে আসে। আহিল চোখ মুখ শক্ত করে বলে, তুমি আমায় মিথ্যে বললে কেন? কোথায় অর্ষা? কেয়া বুঝে যায় এই পর্যায়ে আহিলকে মিথ্যে বলে আর লাভ নেই। সে কুসুমের অত্যাচার সম্পর্কে সবই জানে। এইটুকুই বা লুকিয়ে লাভ কি? সে সব বিস্তারিত বলে আহিলকে। রাগে আহিলের মুখ লাল হয়ে গেছে। সে পারে না শুধু কুসুমকে খুন করে ফেলতে। কেয়ার থেকে হাসপাতালের ঠিকানা নিয়ে সে হাসপাতালে চলে আসে। রিসিপশনে আহনাফের সাথে তার দেখা হয়ে যায়। তবে আহিল অবাক হয় না। কেয়ার কাছে সে বিস্তারিত সব শুনেছে। এর কথাও সত্য যে ভাইয়ের ওপর তার চাপা রাগ রয়েছে। একটা বার কি আহিলকে তার এসব জানানো প্রয়োজন ছিল না? আহিলকে দেখে আহনাফ অবশ্যই একটু অবাক হয়। জিজ্ঞেস করে, তুই এখানে? আহিল এই প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞেস করে, অর্ষা কোথায় ভাইয়া? কেবিন নং 204। আহিল আর কথা না বাড়িয়ে 204 রুমে চলে আসে। অর্ষা রেডি হয়ে একপাশে কাত হয়ে শুয়েছিল। তার চোখের পাতা বন্ধ। অর্ষাকে সে কতবার বলছে তাদের বাড়িতে চলে আসতে। অর্ষা রাজি হয়নি। প্রতিটা দিন ভাই ভাবির অত্যাচার সহ্য করে। এজন্য অর্ষার উপর তার গোপন ক্ষোভ রয়েছে। অর্ষা শুকিয়ে যাওয়ার রোগা রোগা মুখটা দেখে আহিলের রাগ গলে গেলায়। রাগের স্থান দখল করে নেয় একরাশ মায়া। সে অর্ষার মাথার কাছে বসে মাথায় হাত রাখতেই অর্ষা তাকায়। সে ভাবছিল আহনাফ। আদিলকে দেখে তার ভাবনাকে সে ধিক্কার জানায় বারংবার। শোয়া থেকে উঠে বসে অবাক হয়ে বলে, তুই এখানে কেন? আহিল রাশভারী কণ্ঠে বলল, তোরা সবাই এত স্বার্থপর কেন অর্ষা? আমাকে কেউ তোরা কিচ্ছু বললি না। এমনকি আমার ভাইয়াও আমায় কিছু জানায়নি। পেছন থেকে আহনাফ আহিলের কাঁধে হাত রেখে বলে, আমায় ভুল বুঝিস না। আফরিনের জন্য এমনিতেই তুই ঠিক মতো খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়েছিস। তাই এত রাতে অর্ষার বিষয়টা তোকে জানাই বাড়তি টেনশন দিতে চাইনি। ভাইয়ের উপর থেকে আহিলের রাগ কমে যায়। সে ভাইকে জড়িয়ে ধরে বলে, অর্ষাকে সাহায্য করার জন্য ধন্যবাদ ভাইয়া। আহনাফ ওর পিঠ চামড়ে মৃদু হেসে বলে, ম্যানশন নট ব্রো। অর্ষাকে বাড়িতে পৌঁছে দিল আহিল নিজে। বন্ধু বান্ধব সবাই আহিলের কাছে অর্ষার অসুস্থতার খবর শুনে কলেজে ছুটে পড়ে বাড়িতে এসে উপস্থিত হয়। যে যার সামর্থ্য অনুযায়ী অর্ষার জন্য পছন্দের খাবার কিনে এনেছে। অর্ষার এই বন্ধুমহলটাকে কুসুমের একদম পছন্দ না। তবে এখানে ওর কিছু বলার নেই। ওরা সবাই ভালো ভালো পরিবারের ছেলে মেয়ে। রুহুল আমিনও সাবধান করে দিয়েছে সে যেন ওদের সাথে কখনোই খারাপ ব্যবহার না করে। তাই ওরা কখনো বাড়িতে আসলে তিয়াসকে নিয়ে কুসুম দরজা আটকে ঘরে বসে থাকে। মাঝে মাঝে তিয়াসকে আটকে রাখা যায় না। সে ওদের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করে। আজ তিয়াস ঘুমে। তাই কুসুম দরজার ছিটকানি লাগিয়ে তিয়াসের পাশে শুয়ে পড়ে। লামিয়া অর্ষার পাশে বসে বলল, বোকা রানী, হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেলি কেন? আশিক ওকে ধমক দিয়ে বলল, বোকার মতো প্রশ্ন করিস কেন? অসুস্থ কি কেউ ইচ্ছে করে হয়? আর কেন হয়েছে তুই জানিস না? জুই বলল, খবরদার আর বৃষ্টিতে ভিজবি না। এভাবে অসুস্থ হয়ে থাকতে ভালো লাগছে না। তোকে আর আহিলকে ছাড়া ক্লাস আমাদের ভালো লাগে না, জানিস না? তোকে যে আবার অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিলাম, তুই তো আজ গেলি না। স্যারকে অ্যাসাইনমেন্ট দেখাতে পারিনি বলে পুরা 45 মিনিট বেটায় আমারে দাঁড় করিয়ে রাখছে, জানিস? মনমরা হয়ে বলল রেশমি। ওর কথা সবাই হেসে ফেলে। দিদা চিৎকার করে বিছানায় শুয়ে বলে, ভালো হয়েছে। স্যার জায়গায় আমি হলে তো তোরে কান ধরিয়া বেঞ্চের উপরে এক পায়ে দাঁড় করিয়ে রাখতাম। রেশমি কটমট করে তাকিয়ে বলে, চুপ কর আঙ্কেল, বাচ্চা হবিস। তোর স্যার হওয়ার যোগ্যতা আছে? তুই হবি টোকাই। রাস্তায় রাস্তায় ভাঙা বোতল কাগজগুলো টোকাবি। মাইর দিয়া মাটিতে পড়বে না। চুমকির বাচ্চা। জুই দিদারের হাতে চাপড় দিয়ে নাম সংশোধন করে বলে রেশমি। দিদার জিভ টেনে বলে, ও থুকু রেশমি। ওদের কাণ্ডকারখানা দেখে অর্ষা হাসতে হাসতে শেষ। জুই আর অর্ষা শব্দ করে হাসছিল। ওরা হাসলে মনে হয় সাথে ঘর বাড়িও কাঁপে। আশিক আদিলের উদ্দেশ্যে বলে, দোস্ত দেখ তো বাইরে
কুত্তাগুলা এখনো নাকি ওদের হাসির শব্দ ভয় পাচ্ছিল। অর্ষা আর জুই দুজনে আশিকের পিঠে কিল বসালো। আশিকের পিঠ বাঁকিয়ে বলল, শালা সত্যি কথা বললে মাইর খাইতে হয়। আদিল বলল, এজন্যই তো আমি নীরব দর্শক। ধুম করে তখন আহিলের পিঠে এক কিল পড়ল। আহিল আহত দৃষ্টিতে অর্ষার দিকে তাকিয়ে বলল, মুখ খুলে মনে হয় ভুল করলাম। একদম, বলল অর্ষা। জুই তোরে একটু ছুঁই। জুইকে মৃদু ধাক্কা দিয়ে বলল আশিক। জুই তেড়ে এসে মারমুখী হয়ে বলল, একদম উল্টাপাল্টা কথা বলবি না, বেয়াদবের বেয়াদবের আঙ্কেল বাচ্চা। আশিক আহত কণ্ঠে বলল, তুই আমাকে আঙ্কেল বললি? গাধা, তোকে আঙ্কেল বলবো কেন? তোর বাবাকে বলছি। তোর বাবা আমার আঙ্কেল না? তাহলে তুই আঙ্কেলের বাচ্চা না? হ্যাঁ, ঠিক। কারেক্ট। রেশমি থেকে এমন উল্টোপাল্টা কথা শিখছিল বুঝতে পেরেছি, কিন্তু তুই আমাকে বকবি কেন? 100 বার বকব। তুই আমাকে ফাউল কথা বলবি কেন? আজব, এটা একটা বাংলা নাটকের নাম। নায়ক নায়িকা নিশো আর মেহজাবি। বিশ্বাস না হলে ইউটিউব সার্চ করে দেখিস। তোকে টাচ করতে চাইবো। আমার রুচি এত বাজে না, বুঝেছিস? তোর রুচি সম্পর্কে জানা আছে। বেশি ঘ্যান ঘ্যান না করে রুচির ওষুধ খা যা যা। আহিল চুপচাপ পাশে দাঁড়িয়ে রয়েছে খেয়াল করে। আশিক বলে, আহিল, তোকে কেন লাগছে এত কাহিল? রেশমি দাঁত মুখ খিচে বলে, তোর উল্টাপাল্টা ছন্দ শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। ছন্দ নয় মূর্খরানী, কবিতা। কবিতা বলে এগুলোকে। এক একটা লাইন জুড়ে আমি কবিতা বানাবো, বুঝেছিস? তোর এইসব ফালতু কবিতার জন্য কি করা উচিত জানিস? অবশ্যই অস্কার নোবেল কিছুই তো একটা পাবি আমি। জুতার বাড়ি পাবি শালা। মুখ সামলে কথা বলি। মুচকি থুকু। রেশমি, অর্ষার আহিল নীরব দর্শক হয়ে ওদের ঝগড়া দেখছে। ওদের গ্যাং এর অদ্ভুত একটা নাম রয়েছে। ওরা হয়নি অবশ্য, আশেপাশে মানুষরা রেখেছে। গ্যাঞ্জাম পার্টি। এই কয়েকজনে একসাথে হলে ঝগড়া লাগবেই লাগবে, সেটা ক্লাস 7, বাড়ি কিংবা ওয়াশরুম যেটা হোক না কেন। এজন্য এদের দেখলেই লোকে বলে, ওই যে গ্যাঞ্জাম পার্টি, সব একসাথে হইছে। প্রথম প্রথম ওরা রেগে গেল, এখন রাগ হয় না। ওনারা তো একদম ঠিক পারফেক্ট নামই রেখেছে, শুধু ওরা বুঝতে একটু দেরি করে ফেলেছে। সন্ধ্যার একসাথে আহনাব, আহিল, আমেনা বেগম নাস্তা করতে বসেছে। আহিল খেতে খেতে আমেনা বেগমের উদ্দেশ্য বলল, মা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। অনুমতি নেওয়া কি আছে? অর্ষাকে এই বাড়িতে নিয়ে আসবো? অ্যাটলিস্ট পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এখানে থাকুক। আমি বললে শুনবে না। তোমার কথা অর্ষা রাখবে। আমিনা বেগম এবং আহনাব দুজনে বিস্মিত নিয়ে তাকায় আহিলের দিকে। আহনাব বলে, ওকে এখানে রাখা কি দরকার? দরকার আছে ভাইয়া, কিছুদিন পর আমাদের এসএসসি পরীক্ষা। ওর ভাবি ওর ওপর অনেক অত্যাচার করে, ওকে দিয়ে অনেক কাজ করা। আমি যতদূর জানি পরীক্ষার সময় সে আরো জ্বালাবে অর্ষাকে। আর অর্ষা অনেক ভালো ছাত্রী, ওর ভালো রেজাল্ট ডিজার্ভ করে। ওর ভাবির জন্য ওর ক্যারিয়ার নষ্ট হোক সেটা আমি চাই না। সব বুঝলাম, কিন্তু তোকে এটা বুঝতে হবে বিষয়টা অন্য ভালোভাবে নিবে না। এমন নয় যে অর্ষা তোর ছেলে বন্ধু। আফরিন যদি ওর বান্ধবীর জন্য এই সুপারিশ করতো তাহলে না হয় মানা যেত। আহিল খাবার থেকে হাত সরিয়ে নেয়, চোখ মুখ শক্ত করে ভাইয়ার দিকে তাকিয়ে বলে, কে কি বলবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার তো জানি আমরা শুধু বন্ধু। আমি আমার কথা বলে দিয়েছি। একটু থেমে সে মায়ের দিকে তাকিয়ে বলে, আমি এখন বাইরে যাচ্ছি, রাতে বাড়িতে ফিরে যেন অর্ষাকে এখানেই পাই। তারপর সে আর একটা কথাও না বলে বাইরে চলে যায়। আমিনা বেগম অসহায় দৃষ্টিতে ও চলে যাওয়া দেখে আহনাপের দিকে তাকায়। তার দুই ছেলে প্রচন্ড রকম জেদি। বড়জন রাগ জেদ লুকিয়ে রাখলেও ছোট ছেলের রাগ সব প্রকাশ্যে বেরিয়ে আসে। সে পড়েছে দোটানায়। কি করা উচিত তার? আহনাব কফি শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছছে। অন্তত শান্ত কণ্ঠে বলে, আমার কথা বাদ দাও। আদিল যা চাচ্ছে তাই করো। এছাড়া আমি বিডিতে থাকি বা কতদিন? আদিল সবসময় তোমাদের সাথে থাকে। ওর চাওয়াটাকেই প্রায়োরিটি দেওয়া উচিত। এরপর সেও চলে যায় তার রুমে।
আমিনা বেগম কিছুক্ষণ বসে থেকে হতাশ দীর্ঘশ্বাস ত্যাগ করেন। নিজের রুমে গিয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়েন অর্ষার বাসায় যাওয়ার জন্য। বাড়িতে গিয়ে রুহুল আমিনকে পাওয়া গেছে। এই প্রস্তাব অর্ষা নাকচ করলে রুহুল আমিন মেনে নিল। সে আমিনা বেগমের সামনে অর্ষার মাথা হাত বুলিয়ে আদর করে বলল, আন্টির কথা তুই ফেলে দিতে পারবি নি পুনু। সে নয় মায়ের মতো। পরীক্ষা কয়টা দিনই তো মায়ের কাছে থেকে পরীক্ষা ভালো মতো দে। অর্ষা বোঝে না ভাইয়ের এই নাটকের মানে কি। সে আসলে কি চায়? টাকার জন্য এমন করে, নাকি বাকি সবার মতো সেও ভাবে আহিলের সাথে ভালোবাসার কোনো সম্পর্ক রয়েছে, আর তাই হয়তো চায় আহিলের দিকে তাকে ঠেলতে। বিয়ে হলে তাদের তো লাভ, অথচ ভাই যদি সত্যি এই আশায় দিনাতিপাত করতে থাকে তাহলে সেটা নেহাতই হবে বোকার স্বর্গে বাস করা। রাহুলের সিদ্ধান্ত কুসুমের পছন্দ হয়নি। অর্ষা চলে গেলে বাড়ির সমস্ত কাজ এখন কে করবে? আবার তার এই অবচেতন মনটা চায় অর্ষাকে বাড়ি থেকে দূর করতে। মানুষের মন বোঝা বড্ড কঠিন। ক্ষণে ক্ষণে যে মন বদলায় তাকে বোঝার সাধ্য কার? সে রাতেই আমেনা বেগমের সঙ্গে এই বাড়িতে আসে অর্ষা। আফরিনের রুমে ওকে থাকতে দিয়ে আমিনা বেগম বলে, এখন থেকে তুমি এই ঘরেই থাকবে, আমার মেয়ের মতো। অর্ষা মলিন হাসে। আমিনা বেগম ওকে বিশ্রাম করতে চলে যাচ্ছিল, তখন অর্ষা পিছু ডেকে বলে, আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? আমিনা বেগম নিজেই এগিয়ে গিয়ে অর্ষাকে জড়িয়ে ধরেন, মাথায় হাত বুলিয়ে বলেন, পাগলি মেয়ে, আমার ছোট্ট ছেলেটা পাগল আর তার বন্ধু বান্ধবও। অর্ষা এবারও প্রত্যুত্তর হাসল। সোফায় বসে ফোন চাপছিল আহনাফ। ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছেন আমিনা বেগম। ব্যস্ত দেখাচ্ছে তাকে। প্রায় অনেকক্ষণ আগেই তিনি কাজের মেয়ে রেনুকে অশ্বার ঔষধ দুধ আর সেদ্ধ ডিম দিয়ে আসতে বলেছেন। রেনুর হাতে কাজের শেষ হয়নি এখনো। আমিনা বেগম পুনরায় বিরক্ত কণ্ঠে বলল, কি রে রেনু, যাসনি এখানে? রেনু রান্নাঘর থেকে উত্তর দিল, হইয়া গেছে খালাম্মা, আইতাছি 2 মিনিট। আমিনা বেগম বিরক্ত হন। 2 মিনিট শেষ হতে 10 মিনিট গিয়ে জহির চৌধুরী আসার সময় হয়ে গেছে। রাতের খাবার সবসময় একসাথে যথাসময় খাওয়া চাই সকলে। সে কোনো দিক সামলাবে। আদিলেরও কোনো খোঁজ নেই। মেয়েটাকে আনার জন্য পাগল হয়ে গেছে। এখন সেবা যত্ন না করে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। জিদ্দে আল্লাহ মালুম। তিনি উপায় অন্তরহীন হয়ে আহনাপে বললেন, বাবু একটু যাবি? বাড়িতে আসার পর এ পর্যন্ত সে বর্ষার মুখোমুখি হয়নি। মায়ের কথা শুনে ফোন থেকে চোখ তুলে তাকায়। সেই দৃষ্টিতে কিছুই ছিল তার। তিনি বললেন, থাক, আমি দিয়ে আসছি। আহনাফ সোফা ছেড়ে উঠল। ফোন প্যান্টের পকেটে রেখে বলল, কি দিয়ে আসতে হবে দাও। আমিনা বেগম খুশি হলেন। ট্রে হাতে নিয়ে বললেন, এই ওষুধটা ও খেয়ে নিতে বলবি। অর্ষা কিন্তু আফরিনের রুম। আচ্ছা বলবো। আহনাফ আফরিনের রুমের দিকে যায়। আহনাফ যাওয়ার পর রেনু আসে। ওনার হাত মুছতে মুছতে বলে, দেন খালাম্মা, দিয়ে আসি। আমিনা বেগম চোখ রাঙিয়ে বলে, থাক, এখন আর দরকার নেই, তুই গিয়ে তোর জরুরি রান্না কর। রাগ করলেন খালাম্মা? রাগ করলেন না। ছোট ভাইজান ফোন দিয়া কইছে অর্ষা আপার জন্য যেন গুড়ের পায়েস রান্ধি। আপা নাকি অনেক পছন্দ। আর জানেনই তো ভাইজানের কি রাগ। আইসা যদি দেখছে রান্ধন না হয় তাহলে তো আমারে বকবে। আমেনা বেগম অবাক হলেও মুচকি হাসলেন। বলেন, রাগ করিনি, আহনাফ নিয়ে গেছে খাবার। রেনু যেমন কথাটা ঠিক হজম হলো না। সন্ধ্যায় নাস্তা টেবিল, দুই ভাইয়ের বাগবিতণ্ডার সময় সে পাশেই ছিল। অস্থায়ী বাড়িতে আসা নিয়ে যার এত মতবিরোধ ছিল সেই খাবার নিয়ে গেল। রেনু চোখ দুটো গোল গোল করে বলল, কামড়া হইল কি খালাম্মা? কিসের কথা বলছিস? বড় ভাইজান না প্রথমে চাইছিল না অর্ষা আপু এ বাসায় আসুক? এখন আবার হেই আবার খেয়াল রাখছে। বাবা গো! তিনি মুচকি হেসে বলেন, তোরা সবাই শুধু আমার বড় ছেলের গভীরতায় দেখছিস, ভিতরের নরম মনটা কেউ দেখিস না। রেনু দাঁত দিয়ে
জিভ কেটে বলল, ছি ছি খালাম্মা, কি যে বলেন। দুই ভাইজানই অনেক ভালো মানুষ, আমি জানি। দরজায় দুবার নক করে আহনাফ বলল, আসবো। আমেনা বেগম যাওয়ার আগে দরজা চাপিয়ে দিয়ে গিয়েছিলেন। অর্ষা শুয়েছিল। আহনাফের গলা শুনে তার পিলে চমকে যায়। অকারণে সে মানুষটাকে ভয় পায়, অথচ সে কত ভালো। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে, গলা উঁচু করে বলল, আসুন। অহনাব খাবার নিয়ে ভিতরে ঢুকে টি টেবিলের ওপর রেখে বলে, মা পাঠিয়েছে, খেয়ে নাও। পরে খাবো। পরে নয়, এখনই। একটু পরে আবার ডিনার করতে ডাকবে। এইগুলো খেয়ে ওষুধ খাও। আহনাফের সামনে খেতে লজ্জা লাগছিল অর্ষার। মুখ ফুটে বলতে পারছিল না কিছু। আর বললেই বা কি, যার বাড়ি থাকে মুখের উপর বলতে ঘর থেকে বের হয়ে যেতে, এটা তো সম্ভবই নয়। আহনাফ ফের গম্ভীর হয়ে বলে, কি হলো? অর্ষা ভয়ে দুধের গ্লাসটা হাতে নেয়, একটু একটু করে চুমুক দেয়। আহনাফ তাকিয়ে থাকে, অসহ্য। লোকটা এভাবে তাকিয়ে থাকে কেন? একটা মেয়ের দিকে এভাবে তাকিয়ে থাকলে যে লজ্জা লাগে, সেটা সে কি জানে না? অর্ষা এই মনোভাবগুলো যেন লজ্জার সাথে সাথে মুখে ভেসে উঠছিল। সে গম্ভীর মুখে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই। আমি তোমাকে দেখছি না, তোমার তালবাহানা দেখছি। এভাবে খেলে বছর কেটে যাবে, তবুও তোমার খাওয়া শেষ হবে না। আসলে দুধ ডিম আমার পছন্দ না। ভয়ে ভয়ে কণ্ঠস্বর নিচু করে বলল অর্ষা, এজন্য তো শরীরে এই হাল। বাই দা ওয়ে, তোমার হাতে কালসিটেটা দাগ পড়ে গেছে। মারে মলম লাগিয়েছো? না, লাগিয়ে নিও। আচ্ছা, বলে অর্ষা দৃষ্টি গেল অহনাপের হাতের দিকে। সেখানে তার নখের আঁচড় রয়েছে। সে আহত দৃষ্টিতে আহনাপের দিকে তাকিয়ে বলল, আপনার হাতে দাগটি এখনো যায়নি? আহনাপও এবার হাতের দাগটার দিকে একবার তাকিয়ে অর্ষার দিকে তাকালো। বলল, এত তাড়াতাড়ি? সময় লাগবে। মা এই দাগ দেখে কি বলছে জানো? অর্ষা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। আহনাপ বাঁকা হেসে বলে, আমায় জিজ্ঞেস করেছে আমি প্রেম করছি কিনা। অর্থাৎ ইনডাইরেক্টলি সে আমায় জিজ্ঞেস করেছে প্রেমিকার নখের আঁচড় নাকি। শুধু জিজ্ঞেস নয়, রীতিমতো সে আমাকে ফোর্স করা শুরু করেছে। অথচ মা তো জানেই না, তার ছোট ছেলের আবদার পূরণ করতে গিয়ে আমার না হওয়া অপ্রেমিকাকে আদর যত্ন করে বাড়িতে তুলে এনেছে। আহনাফ কথা শুনে বিষম খায় অর্ষা। আমেনা বেগম শেষ সময় রুমে এসে দেখেন অর্ষা কাশছে। সে দ্রুত এগিয়ে গিয়ে অর্ষার মাথার পিঠে হাত বুলিয়ে দেয়। আহনাফের নির্বাক ভঙ্গিতে বসে থাকতে দেখে রেগে বলে, দেখছিস মেয়েটা বিষ খেয়েছে, তাও এমন করে কিভাবে বসে আছিস বাবু? আহনাফ হতাশ দীর্ঘশ্বাস নিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটার সামনে তেরে ছেলেকে বাবু সম্বোধন করে ডাকতে হলো। অর্ষা একটু যেন হাসল। না, মেয়েটা সম্পূর্ণ সহজ সরল নয়, মনে হচ্ছে একটু দুষ্টও আছে, নয়তো কাশতে কাশতে যেন হাসছে। মাঝরাতে ফের শরীর কাঁপিয়ে জ্বর এসেছিল অর্ষার। সে জ্বরের ঘরে কিছু টের পায়নি। ভোর রাত অবধি ওর শিহরে বসেছিল আহিল আর রেনু। জ্বর কমে আসতেই যে যার রুমে গিয়ে ঘুমিয়েছে। যখন অর্ষার ঘুম ভাঙে তখন ঘড়ির কাঁটায় 6:30 বাজে। মাথার উপর ফ্যান চলছে, তবু শরীর ঘামছে। জ্বর ছাড়ছে ধীরে ধীরে। শুক্রবার হওয়ায় কলেজ বন্ধ, তাই তাড়াতাড়ি ওঠার তাড়া নেই। সে আরেকটু শুয়ে থাকে, বিছানায় শুয়ে গড়াগড়ি খায়। আহনাপের ঘুম ভেঙেছে ফজরের আওয়াজের সময়। সেই নামাজ পড়ে আর ঘুমায়নি। অর্ষার ঘরে লাইট জ্বালানো দেখে একবার ভেবেছিল গিয়ে দেখে আসবে শরীরের অবস্থা কেমন। অপরিবর্তিত মনে হলে ইচ্ছেটা অসম্ভব রকমের বাড়াবাড়ি। অর্ষা তার ছোট ভাইয়ের কলেজের বন্ধু, তা তো আর কেউ নয়। মানবিকতার খাতিরে যতটুকু সাহায্য করার প্রয়োজন ততটুকু সে করেছে। সুতরাং এখন আর তার এত অস্বস্তি হওয়ার কিছু নেই। আহিল নিজের অর্ষার দেখভাল করতে পারবে। তাছাড়া মায়ের মতো আছে। নামাজ শেষ করে কিছুক্ষণ পর ল্যাপটপে অফিসের মেল চেক করছে। কাজ শেষ করে বই পড়ছে। এই মুহূর্তে সে অনুভব করছে এখন তার চা না হলে আর চলবেই না।
তাই সে রুমে থেকে বের হয়ে চা খাওয়ানোর জন্য ড্রয়িং রুমে যাওয়ার সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। রেনু রান্নাঘর থেকে বেরিয়ে আসছিল। আহনাব ইশারায় বলেন, আমি দেখছি। এরপর দরজা খুলতে যেতে যেতে বলল, আমায় এক কাপ চা দিস রেনু। যে আচ্ছা ভাইজান। আহনাব দরজা খুলে সারপ্রাইজ হয়ে যায়। কিছুক্ষণ বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। তার দেখা ভুল নয় নিশ্চয়। সামনে কেয়া দাঁড়িয়ে আছে, পরনে হাফ হোয়াইট রঙের একটি শাড়ি। ওর ডান কাঁধে ব্যাগ আর কোলে তিয়াস। সে মুখে একটি আঙুল ঢুকিয়ে ফ্যালফ্যাল করে আহনাফের দিকে তাকিয়ে রয়েছে। হয়তো তার কাছে আহনাফকে চেনা চেনা লাগছে, আবার মনে হচ্ছে অচেনা। এর কারণ হচ্ছে আহনাফ আহিলের চেহারা অনেক মিল রয়েছে। আহনাফ হেসে অবাক হয়ে বলল, আরে আপনি? প্রতি উত্তরে কেয়া হেসে বলল, হ্যাঁ, উপায় না পেয়ে আসতে হলো। বেশ তো, ভিতরে আসুন। না না, ভিতরে যাব না। আসতে হলে তিয়াসের জন্য। গতকাল রাতে অর্ষা চলে আসার পর থেকে তিয়াস খুব কান্নাকাটি করছিল। রাতে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে রাখলেও সকালে আর রাখা যাচ্ছিল না। আসলে তিয়াস অর্ষার খুব নেওটা বুঝে, তাই ওর কান্নাকাটি থামাতে আমাকে আসতে হলো। অর্ষা তো কলেজে ছুটি আছে, তিয়াস ওর কাছে থাকুক, বিকেলে দুলাভাই এসে নিয়ে যাবে। তা না হয় হবে, সমস্যা নেই। আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন? কেয়া এবার হেসে বলে, নইলে তো শোরুমে যেতে দেরি হয়ে যাবে। আজও খোলা? হ্যাঁ, ছুটির দিন, আজ তো ভিড় আরো বেশি থাকবে। একটু থেমে ঘাড় ঘুরে সময় দেখে বলল, আর বেশিক্ষণ থাকলে সত্যি দেরি হয়ে যাবে। অর্ষা কোথায়? মনে হয় ঘুমাচ্ছে, ওকে আমার কাছে দিন। অর্ষা ঘুম ভাঙলে দিয়ে আসবো, থ্যাংক ইউ বলে তিয়াসকে আহনাফের কোলে দেয় কেয়া। দুজন থেকে বিদায় নিয়ে চলে যায়। আহনাফ অনেকক্ষণ পর্যন্ত দরজার কাছে দাঁড়িয়ে থাকে। কেয়া চলে যাওয়ার পর সে দরজা লাগায়। তিয়াসকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে। এত বড় বাড়ি দেখে তিয়াস বেজায় খুশি। কোল থেকে নেমে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। তিয়াস অনেক ফর্সা, ওর ফর্সা গায়ে নীল শার্ট একদম ফুটে উঠেছে। দৌড়াতে দৌড়াতে রান্নাঘর থেকে চলে যায় সে। রেনু তখন চা নিয়ে বের হচ্ছিল। তিয়াস রেনুর পায়ের সঙ্গে ধাক্কা খেয়ে রেনু বাবা গো বলে চেঁচিয়ে ওঠে।